আমরা একটা ফ্যাক্ট লিখতেছিলাম, যেমন মামলা করার কারণ উৎপত্তি হলেই সেখান থেকে আপনার সময় গণনাটা কিন্তু শুরু হয়ে যায়, রাইট? লিমিটেশন অ্যাক্টের শিডিউলে দেখবেন, অনুচ্ছেদে গিয়ে দেখবেন যে কোন মামলা কত দিনের মধ্যে দায়ের করতে হবে। সেটা কখন থেকে ক্যালকুলেট হয়? সেটা ক্যালকুলেশন হয় ফ্রম দ্য টাইম, সেই সময় থেকে যেই সময়ে কজ অফ অ্যাকশন হয়, কজ অফ অ্যাকশন অ্যারাইজ করে, মামলার কারণ উৎপত্তি হয়। আমরা একটা ঘটনা লিখতেছিলাম, আবার লিখি। এক্স এর একটি মামলা করার কারণ উৎপত্তি হলো, সেই মামলাটি মূল্যবান, মানে সম্পত্তির মূল্যমান 19 লক্ষ টাকা। তাকে মামলাটি দায়ের করতে দাদা হবে। দাদা দাদা সাউন্ডে সমস্যা হচ্ছে, কিছুই মানে তেমন বোঝা যাচ্ছে না দাদা। দাদা একটু পুনরায় বলেন। দাদা শোনা যাচ্ছে না। ওকে, এখন তো ঠিক আছে না? জি। ওকে, এক্স এর একটি মামলা করার কারণ উৎপত্তি হয় 2021 সালের 1 জানুয়ারি। তাকে মামলাটি দায়ের করতে হবে সহকারী জজের নিকট 2022 সালের 1 জানুয়ারির মধ্যে। 2022 সালের 1 জানুয়ারির মধ্যে তাকে মামলাটি সহকারী জজের নিকট দায়ের করতে হবে। এক্স 2021 সালের 25 ডিসেম্বর, লিখেন, এক্স 2021 সালের 25 ডিসেম্বর মামলাটি সিনিয়র সহকারী জজ আদালতে দায়ের করল। মামলাটি সিনিয়র সহকারী জজ আদালতে দায়ের করল। উক্ত মামলায় সম্পত্তির মূল্য ছিল 13 লক্ষ টাকা। উক্ত মামলায় সম্পত্তির মূল্য ছিল 13 লক্ষ টাকা। সিনিয়র সহকারী জজ উক্ত মামলাটি ফেরত পাঠালো 2022 সালের 10 জানুয়ারি। 2022 সালের 10 জানুয়ারি। কারণ উক্ত মামলাটি পরিচালনা করার জুরিসডিকশন সিনিয়র সহকারী জজ আদালতের ছিল না। উক্ত মামলাটি পরিচালনা করার এখতিয়ার বা জুরিসডিকশন সিনিয়র সহকারী জজ আদালতের ছিল না।
তাহলে এখানে একটা ব্যাপার খেয়াল করেন, এখানে মামলাটি দায়ের করার শেষ সময় কবে ছিল? 2022 সালের 1 জানুয়ারি। মামলার কারণ উৎপত্তি হয় কবে? 2021 সালের 1 জানুয়ারি। এই মামলাটা করার জন্য আপনার সময় কত? 1 বছর। তার মানে 2022 সালের 1 জানুয়ারি পর্যন্ত যে কোনো সময়, এর মধ্যে যে কোনো সময় আপনি সেই সিভিল স্যুটটা করতে পারবেন। ওকে, এখন আপনি কোন কোর্টে মামলাটা দায়ের করবেন? সঠিক কোর্টে, প্রপার কোর্টে, যথাযথ আদালতে। আচ্ছা, আপনি কি যথাযথ আদালতে দায়েরটা করছেন? না। আমরা কি যথাযথ এই ঘটনাটাকে যথাযথ আদালতে দায়ের করছি? না। আমাদের করার কথা ছিল সহকারী জজ আদালতে, আমরা দায়ের করছি কোথায়? সিনিয়র সহকারী জজ আদালতে। সিনিয়র সহকারী জজ আদালত এই প্লেনটা, এই আর্জিটা কি করে দিল? রিটার্ন করে দিল। রিটার্ন করা মিন্স তাকে বলে দিল আপনার জন্য যেটা প্রপার কোর্ট, সঠিক আদালত, সেখানে আপনি এটা দায়ের করেন। আপনার জন্য যেটা প্রপার কোর্ট, সেখানে আপনি এটা দায়ের করেন। ওকে, এখন এখন আমি সঠিক কোর্টে যাব, রাইট? এখন আমি সহকারী জজ আদালতে যাব, কিন্তু সঠিক কোর্টে আমাকে মামলা দায়েরের সময়সীমা কত ছিল ভাই? 1 বছর। সময় ছিল 1 বছর। তাহলে আর্জিটা ফেরত দিছে কখন? 2022 সালের 10 জানুয়ারি। তখন কি আর মামলা দায়ের করার আমার সময় আছে? সময়টা কি আছে? আমার সময়টা তামাদিও গেছে। তো এভাবে তো টাইমটা তো শেষ হয়ে গেছে, তার মানে তামাদেরই মেয়াদ শেষ, আমার লিমিটেশন পিরিয়ড শেষ। আফটার লিমিটেশন পিরিয়ড, আফটার ফিক্সড টাইম, আফটার স্পেসিফাইড টাইম, এই নির্ধারিত সময়টা শেষ হয়ে গেছে। এই নির্ধারিত সময়ের পরে, আফটার স্পেসিফাইড টাইম, নির্ধারিত সময়ের পরে আমার কাছে আর্জিটা ফেরত আসলো। এখন আমি সঠিক কোর্ট সহকারী জজের কাছে গিয়ে দায়ের করলাম। দায়ের করার পর সহকারী জজ বলতেছে আপনি যে আর্জিটা দাখিল করছেন এটা খারিজ, এই মামলাটা খারিজ। কেন খারিজ? আদালত বলবো আপনার জন্য 1 বছর সময় ছিল, আপনি এই 1 বছর সময়ের মধ্যে আসতে পারেন নাই। তখন বাদী কি বলবে? বাদী বলবে স্যার আমি সঠিক সময়ে এসেছিলাম, বাট ভুল আদালতে সরল বিশ্বাসে, ভুল আদালতে সরল বিশ্বাসে মামলাটি দায়ের করার কারণে আমার তামাদির মেয়াদ শেষ হয়ে গেছে। কারণ হিসাবে কি দেখাইলো? ভুল আদালতে সরল বিশ্বাসে। ভুল আদালত মিন্স হচ্ছে হ্যাভিং নো জুরিসডিকশন, মানে এখতিয়ারবিহীন আদালতে সরল বিশ্বাসে মামলাটি দায়ের করার কারণে আমার তামাদির মেয়াদ শেষ হয়ে যায়। তখন আদালত, যেহেতু আদালতের পাওয়ার, আদালতের লিমিটেশন, আদালতকে বাধ্যতামূলক করে দিছে নির্ধারিত সময়ের পরে কোন মূল মামলা দায়ের করা হলে সেটাকে আদালত খারিজ করে দিবে। কিন্তু ধারা 14তে বলছে এখতিয়ারবিহীন আদালতে সরল বিশ্বাসে মামলা দায়ের করার কারণে যদি কোনো তামাদির মেয়াদ অতিক্রান্ত হয়ে থাকে,
তাহলে সেই সময়টুকু তামাদির মেয়াদ গণনা থেকে বাদ যাবে। আমরা দায়ের করছিলাম কবে? আমরা দায়ের করছিলাম 2021 সালের 25শে ডিসেম্বর। 2021 সালের 25শে ডিসেম্বর। তাহলে আমার জন্য সময় ছিল কতদিন? আরো 5 দিন। সেই 5 দিন সময় আমি আবার সহকারী জজের নিকট এসে পাবো। তার মানে বিষয়টা কি দাঁড়ালো? এখতিয়ারবিহীন আদালতে সৎ বিশ্বাসে, সরল বিশ্বাসে মামলা দায়ের করার কারণে যদি তামাদির মেয়াদ অতিক্রান্ত হয়ে যায়, তামাদির মেয়াদ শেষ হয়ে যায়, তাহলে যে সময়টুকু অতিক্রান্ত হয়ে যাবে, যে সময়টুকু সমাপ্ত হয়ে যাবে, সেই সময়টুকু তামাদির মেয়াদ গণনা থেকে বাদ যাবে। এবার আমরা প্রশ্নে আসি। আমরা প্রশ্নটাকে অনেক বড় করে পড়ব। আপাতত আমাদের যতটুকু আয়ত্ত আসে ততটুকু পড়ি। প্রশ্ন: নির্ধারিত সময়ের পরে দায়েরকৃত মূল মামলা আদালত খারিজ করবে না। প্রথম প্রশ্নটা, নির্ধারিত সময়ের পরে দায়েরকৃত মূল মামলা আদালত খারিজ করবে না। এই প্রশ্নের উত্তরটা আমরা একটু লিখি। তামাদি আইনের 3 ধারায় বলা হয়েছে, তামাদি আইনের 3 ধারায় বলা হয়েছে তামাদি আইনের 3 ধারায় বলা হয়েছে নির্ধারিত সময়ের পরে মূল মামলা দায়ের করা হলে আদালত সেই মামলাকে খারিজ করে দিবে। আদালত সেই মামলাকে খারিজ করে দিবে। কিন্তু যদি সরল বিশ্বাসে এখতিয়ারবিহীন আদালতে মূল মামলা দায়ের করার কারণে মূল মামলা দায়ের করার কারণে তামাদির মেয়াদ অতিক্রান্ত হয়ে যায়, তাহলে উক্ত অতিক্রান্ত মেয়াদের জন্য সঠিক আদালতে মামলাটি দায়ের করার সময় তামাদির মেয়াদ শেষ হয়ে যায় বা
নির্ধারিত মেয়াদ শেষে উক্ত মামলাটি দায়ের করা হয়, তখন আদালত মামলাটি খারিজ করবে না। দাদা আরেকটু ওইখান থেকে বলেন যে মেয়াদের জন্য সঠিক আদালতে মামলাটি দায়ের করার সময় তারপর থেকে। যদি তামাদির মেয়াদ শেষ হয়ে যায় বা নির্ধারিত সময়ের পরে উক্ত মামলাটি দায়ের করা হয়, নির্ধারিত সময়ের পর উক্ত মামলাটি দায়ের করা হয়, তাহলে আদালত মামলাটি খারিজ করবে না। তামাদি আইনের 14 ধারায় বলা হয়েছে মূল মামলার ক্ষেত্রে বিলম্ব মওকুফ হতে পারে। মূল মামলার ক্ষেত্রে 14 ধারায় বলা হয়েছে মূল মামলার ক্ষেত্রে বিলম্ব মওকুফ হতে পারে, অর্থাৎ একটি মামলা দাদা তাহলে কি আপিল আর অর্থাৎ আপিল একটি মামলা শেষ করি একটু। অর্থাৎ একটি মামলা আচ্ছা দাদা এখতিয়ারবিহীন আদালতে সরল বিশ্বাসে দায়ের করার ফলে যেই সময় অতিবাহিত হয় সেই সময়ের জন্য উক্ত মামলার তামাদির অবসানে মানে তামাদির মেয়াদ শেষে সঠিক আদালতে মামলাটি দায়ের করা হলে আদালত উক্ত মামলাটি খারিজ করবে না। অর্থাৎ এক্ষেত্রে দাদা একটু তামাদির মেয়াদ শেষে সঠিক আদালতে এই পারি নেই। সঠিক আদালতে দায়ের করা হলে তামাদির মেয়াদ শেষে সঠিক আদালতে দায়ের করা হলে আদালত মামলাটিকে খারিজ করবে না। আদালত মামলাটিকে খারিজ করবে না। দাদা এটা কি শুধু মূল মামলা খারিজ করবে না? অর্থাৎ শেষ করি, অর্থাৎ ধারা 3-এ যেখানে বলা হয়েছে মূল মামলার ক্ষেত্রে
মূল মামলার ক্ষেত্রে বিলম্ব মওকুফ প্রযোজ্য নয়। সেখানে 14 ধারায় আমরা দেখতে পাই নির্ধারিত মেয়াদান্তে নির্ধারিত মেয়াদ শেষে মামলা দায়ের করা হলেও আদালত মামলাটিকে খারিজ করে না। সুতরাং আমরা বলতে পারি পরিশেষে আমরা বলতে পারি তিন ধারায় আমরা বলতে পারি 3 ধারায় নির্ধারিত মেয়াদ শেষে দায়েরকৃত মূল মামলাকে খারিজ করা বাধ্যতামূলক করা হলেও চোদ্দ ধারার আলোকে দেখতে পাই আদালত নির্ধারিত মেয়াদ শেষে দায়েরকৃত মূল মামলাকে খারিজ করবে না। দাদা 3 ধারায় যে আর দুইটা জিনিস আছে, আপনার হলো আপিল আর আবেদন। আমরা এই দুইটা তো আমরা জাস্ট মূল মামলার জায়গাটা পড়লাম। 3 ধারা তার দুইটা বিষয় আছে। 3 ধারা মানে আমরা জাস্ট একটা প্রশ্ন পড়লাম যে নির্ধারিত মেয়াদ শেষ। আপনি কি 3টা কোশ্চেন লিখছিলেন নাইম ভাই? আপনি কি 3টা প্রশ্ন লিখছিলেন? দাদা বোঝা যায় না দাদা। আচ্ছা, আমরা 3টা প্রশ্ন লিখছিলাম শুরুতে, তার একটা লিখতে পারি না। আচ্ছা, আমরা আবার শিখবো। আচ্ছা, তাহলে আমরা একটা প্রশ্নের উত্তর শিখলাম, কারণ ধারা 3-এ বলা হয়েছে নির্ধারিত মেয়াদ শেষে আপিল, মূল মামলা, আবেদনপত্র দাখিল করা হলে, তার মানে ধারা 3-এ 3টা বিষয়কে বলা হয়েছে যে যদি দায়ের করা না হয় তাহলে সেটাকে আদালত খারিজ করে দিবে। ধারা 14-তে আমরা দেখি, আমরা একটা প্রশ্নের সমাধান করি
যে নির্ধারিত সময়ের পর দায়েরকৃত মূল মামলাকে আদালত খারিজ করবে না। সেটার উত্তর আমরা 14কে রেফার করে দেই। আপাতত আমরা 14-র মধ্যে থাকি এবং 3-এর মধ্যে থাকি। সেকেন্ড কোশ্চেন, নির্ধারিত সময়ের পর দায়েরকৃত আপিল, আমরা একটু একসাথে করি। নির্ধারিত সময়ের পর দায়েরকৃত আপিল বা আবেদনপত্র আদালত খারিজ করবে না। তার মানে হচ্ছে যেখানে 3 ধারায় বলছে আপিলকে খারিজ করে দিবে, 3 ধারায় যেখানে বলছে অ্যাপ্লিকেশনকে খারিজ করে দিবে, 3 ধারায় যেখানে বলছে মূল মামলাকে খারিজ করে দিবে, আমরা সেগুলোর বিপরীত অবস্থান করে বলতেছি আদালত খারিজ করবে না। আদালত খারিজ করবে না। ধারা 5, ধারা 5-এর বিষয় আছে এক্সটেনশন অফ পিরিয়ড, এক্সটেনশন অফ টাইম। এক্সটেনশন মানে বৃদ্ধি, সম্প্রসারণ, অফ পিরিয়ড সময়, ইন সার্টেন কেসেস কিছু কিছু ক্ষেত্রে সময় বৃদ্ধি করা, কিছু কিছু ক্ষেত্রে সময় বৃদ্ধি করা। যখন বলছে সময় বৃদ্ধি করা, দ্যাট মিনস আমার জন্য যে নির্ধারিত সময়টা ছিল, যখন বলছে সময় বৃদ্ধি করার কথা, তার মানে হচ্ছে আমার জন্য যে সময়টা আছে একটা মামলা করার জন্য, আমি সেই সময়ের পরে গিয়ে মামলাটা দায়ের করছি। আমাদের অনেক সময় হয় না যে আমাকে 5 তারিখে একটা কাজ করতে হবে, আমি যখন অফিসে 5 তারিখে অ্যাটেন্ড করতে না পারি, আমি যখন 10 তারিখে অ্যাটেন্ড করি, তখন আদালতকে, তখন ওই পার্সনকে, আমার যিনি ম্যানেজার থাকেন তাকে বলি না যে আমাকে মাফ করে দেন, এই 5টা দিন আমি দেরি করছি, 5টা দিনকে আপনি মাফ করে দেন। এটা আমরা বলি না? তার মানে 5 দিন কি করছে ভাই? 5 দিন সময়টা বৃদ্ধি করছে, 5 দিন আপনাকে ডিসকাউন্ট দিছে। এই ডিসকাউন্টের বিষয়টা হচ্ছে আমাদের সেকশন 5। এখানে একটা প্রিন্সিপাল এস্টাবলিশ হয়েছে, কন্ডোনেশন অফ ডিলে। কন্ডোনেশন অফ ডিলে বা বিলম্ব মওকুফ, এখানে একটা প্রিন্সিপাল এস্টাবলিশ হয়েছে, প্রিন্সিপাল অফ কন্ডোনেশন অফ ডিলে, প্রিন্সিপাল অফ কন্ডোনেশন অফ ডিলে, বিলম্ব মওকুফ নীতি। তার মানে লেট করছেন, মাফ করে দিছে। আপনি লেট করবেন, সব সময় কি মাফ করবে? সকল ক্ষেত্রে কি মাফ করবে? না, সকল ক্ষেত্রে এবং সব সময় কিন্তু মাফ করবে না। আপনি দেরি করবেন, ধরেন আপনার জন্য একটা মামলার দায়ের করার সময়, ধরেন আপনার জন্য একটা মামলা দায়ের করার সময় হচ্ছে 30 দিন, আপনি 35তম দিনে সেটা দাখিল করলেন, 35তম দিনে সেটা দাখিল করলেন, আদালত সেটাকে নিবে? ধারা 3 কি বলতেছে? ধারা 3 কি বলতেছে? ধারা 3 বলতেছে এটা খারিজ। কিন্তু আপনি 35তম দিনে দাখিল করছেন, আদালত সেটাকে নিয়ে পরিচালনা করতেছে, তার মানে আপনি লেট করছেন, সেটা মাফ করে দিচ্ছে। বলছে ঠিক আছে, আমি মাফ করতে পারি, সত্য আছে। সত্যটা কি? আমাকে সন্তুষ্ট করতে হবে। কিভাবে? সে ভ্যালিড কারণ দেখাইতে হবে। আমরা ছোটবেলায় স্কুলে গেছি না, স্কুল হচ্ছে 10টায়, গেছি 10:30টায়, তখন স্যারা বলতো কারণটা কি? যদি কারণটা যথাযথ হইতো তাহলে তো মাফ করে দিত, আর যদি কারণটা যথাযথ মনে না হইতো তাহলে কি বেতের বাড়ি কারে কয়। তো তো ঠিক এরকম আপনাকে
যথাযথ কারণ দেখাতে হবে যে আপনি কেন নির্ধারিত সময়ের মধ্যে আদালতে যে প্রসিডিংস আছে সেগুলো দায়ের করতে পারেন নাই। আপনি বলেন দাদার দাদা তার দাদা মারা গেছে, এই কারণে আমি স্যার আদালতে দায়ের করতে পারিনি। আদালত মানবে? মানবে না। তাহলে যে আপনি যে কারণটা দেখাবেন এই কারণটা হতে হবে সাফিসিয়েন্ট কজ ফর ডিলে। সাফিসিয়েন্ট কজ ফর, ভাই এটা তো মনে হয় মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে না, আমরা না? একটু পরে কথা বলি আপু, Continuation of case. আমরা লাস্টে কথা বলি। কারণ কি আলোচনা শেষ না হলে প্রশ্নের উত্তর, আলোচনার মধ্যে প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে আলোচনা, বুঝছেন আপু? ওকে, সাফিসিয়েন্ট কজ জি ফর ভাইয়া। ডিলে। সাফিসিয়েন্ট কজ ফর ডিলে, ডিলের বাংলাটা হচ্ছে বিলম্ব, কজ হচ্ছে কারণ, সাফিসিয়েন্ট হচ্ছে পর্যাপ্ত, মানে দেরি করার পর্যাপ্ত কারণ আদালতের কাছে শো করতে হবে। আদালতের কাছে যদি আপনি শো করেন, আদালতের কাছে যদি আপনি দেখান এই দেরি করার কারণটা যদি আপনি আদালতের কাছে যথাযথভাবে বলতে পারেন, যথাযথ কারণ দেখাতে পারেন, তাহলে আদালত বলবে ঠিক আছে দেরি করছেন, কোনো সমস্যা নাই, আমি মাফ করে দিলাম। এটাকে বলছে কন্ডোনেশন অফ ডিলে। প্রশ্ন হচ্ছে আপনি সকল ক্ষেত্রে চাইবেন আর হয়ে যাবে? উত্তর হচ্ছে না। আপনি সকল ক্ষেত্রে বিলম্ব মওকুফ চাইতে পারবেন। আপনি সকল ক্ষেত্রে বলতে পারবেন যে স্যার আমি দেরি করছি, দেরি করে আপিলটা দায়ের করছি, দেরি করে অ্যাপ্লিকেশনটা দায়ের করছি, আমাকে মাফ করে দেন। আমার যে সময়টা গ্যাপ হয়ে গেছে, যে সময়ের পরে আমি দায়ের করছি, এই সময়টাকে কনসিডার করে এই সময়টাকে মওকুফ করে দেন, তামাদির মেয়াদ গণনা থেকে বাদ করে দেন। আর আদালত বলবে ঠিক আছে পৃথিবীর সকল কিছু থেকে মাফ করে দিলাম, কিন্তু মূল মামলার ক্ষেত্রে আমি পারবো না, মূল মামলার ক্ষেত্রে আমি পারবো না। এখন আমরা যদি একটু চিন্তা করি যে আদালতে কি হয়, আদালতে কি হয়? আদালতে একটা আর্জি দাখিল হয়, দাখিল হওয়ার পরে মানে একটা মামলা শুরু হয়ে গেল, শুরু হওয়ার পরে কি একটা রায় হয়, রায় হওয়ার পরে সে রায়ের এগেনস্টে আপিল হয়, সে রায়ের এগেনস্টে রিভিউ হয়, সে রায়ের এগেনস্টে রিভিশন হয়, সেই রায়ের এগেনস্টে গ্রান্ট মানে লিভ টু গ্রান্ট, ওই যে কি কয় লিভ টু গ্রান্ট হয়। লিভ টু গ্রান্ট মানে হচ্ছে আপিল আদালতে আপিল হয়। কোন আপিল আদালত ভাই? সুপ্রিম কোর্টের আপিল আদালত। যে আপনি হাইকোর্টকে তোয়াক্কা করে আপনি চলে গেলেন কোথায়? চলে গেলেন হচ্ছে সুপ্রিম কোর্টের আপিল আদালতে। অথবা হাইকোর্ট একটা ডিসিশন দিছে, সেখান থেকে সে ডিসিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে, আমাদের সর্বোচ্চ কোর্ট কোনটা ভাই? আমাদের সর্বোচ্চ কোর্ট হচ্ছে আপিল বিভাগ। আমাদের সর্বোচ্চ কোর্ট কি সুপ্রিম কোর্ট? না, আমাদের সর্বোচ্চ কোর্ট হচ্ছে আপিল বিভাগ, মানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা, এখন তাহলে আদালতের প্রসিডিংস গুলা গেল, আপনাকে একটা মামলা এই কাজগুলা করতে হবে, ঠিক না? বা শুরু হলো কিভাবে? শুরু হলো মামলা দায়েরের মধ্য দিয়ে। আর মামলা দায়ের করার জন্য আপনার নির্দিষ্ট সময় আছে, আপিল দায়ের করার জন্য নির্দিষ্ট সময় আছে, প্রত্যেকটা দায়ের করার জন্য কিন্তু নির্দিষ্ট সময় আছে, রাইট? সেকশন 5 বলতেছে সকল ক্ষেত্রে দেরি করাকে মাফ করা যাবে, সকল ক্ষেত্রে কন্ডোনেশন অফ ডিলে প্রযোজ্য হবে, মূল মামলায় প্রযোজ্য হবে না। একটা মূল মামলা দায়ের করার জন্য আপনার কাছে যদি সময় থাকে 30 দিন, সাপোজ আমরা যদি চিন্তা করি যে আমাদের আর্টিকেল 3 তে বলা হয়েছে, আর্টিকেল 3 তে বলা হয়েছে আমাকে যদি কোনো সম্পত্তির দখল থেকে বেদখল করে, মানে আই এম ডিসপোজেসড ফ্রম দ্য প্রপার্টি, আমি যখন ডিসপোজেসড হয়ে যাব,
আমি যখন আমার পজেশন থেকে মানে ডিসপোজেশন ফ্রম পজেশন, ডিসপোজেসড ফ্রম পজেশন, আমি যখন আমার পজেশন থেকে আমি যখন আমার দখল থেকে ডিসপোজেসড হয়ে যাব তখন কি হবে? তখন আমাকে মামলা দায়ের করতে হবে। আমার আচ্ছা কেটে যাবে, আমরা আবার নতুন করে যুক্ত হবে। তো আমাকে কত দিনের মধ্যে দখল উদ্ধারের মামলা দায়ের করতে হবে? 6 মাসের মধ্যে। এটা কোথায় বলছে? এটা বলছে আর্টিকেল 3। আর্টিকেল 3 এর মানে তামাদি আইনের অনুচ্ছেদ 3 বলছে যে দখল থেকে বেদখল হলে আপনি 6 মাসের মধ্যে আদালতে দখল উদ্ধারের মামলা দায়ের করবেন। তাহলে এই দখল উদ্ধারের মামলাটা আমাকে আরজি উপস্থাপনের মধ্য দিয়ে করতে হয়। দ্যাট মিন্স